আচ্ছা যাই হোক, কাহিনী হচ্ছে আমরা এখন কোন চ্যাপ্টার শিখবো? নিউটনিয়ান বলবিদ্যা। আচ্ছা, নিউটনিয়ান বলবিদ্যা আসলে কাহিনীটা আমরা একটু জানি। হ্যাঁ অবশ্যই কেন লাগে। আচ্ছা এখন বেসিক্যালি এখানে আমরা মেন জায়গাটা হচ্ছে এখানে আমরা বলবিদ্যা সম্পর্কে জানবো, ঠিক আছে? এখন বলবিদ্যাতে আমরা নিউটন সাহেবের যে অবদান আছে সেগুলা নিয়ে জানবো, রাইট? নিউটন কি কি করছে না করছে এটা সম্পর্কে জানবো। নিউটনের 3টা সূত্র আছে সেটা সম্পর্কে জানবো। বেসিক্যালি নিউটনের যে 3টা সূত্র আছে ওই সূত্র অ্যাব্রিভিয়েশন, সূত্র প্রুফ, ওগুলো যে বিভিন্ন ম্যাথড যেগুলো আছে সেগুলো এই চ্যাপ্টারে কি আমাদের আছে, ঠিক আছে? তো আমি যেটা মনে করি আসলে বেসিক্যালি যে পৃথিবীতে কিছু কিছু মানুষ যদি না জন্মাইতো পৃথিবীটা অনেক সুন্দর হইতো, ঠিক আছে? তার মধ্যে বিজ্ঞানীর হচ্ছে অন্যতম। ওকে, চিন্তা করে দেখো যে আলটিমেটলি যাই করতেছে সব ধ্বংসের দিকে আমাদের নিয়ে যাচ্ছে, তাই না? ওকে, এই মনে করি এই এক নিউটন, ঠিক আছে, এই এক গ্যালিলিও, এই এক অ্যারিস্টটল যদি না জন্মাইতো, জাস্ট চিন্তা করে দেখো তোমাদের লাইফ কত সুন্দর হইতো, ঠিক আছে? সিরিয়াসলি জীবনেও না, ঠিক আছে? তোমরা টেকনোলজি গুলা পাইতা না। মনে করো এই যে যত যা কিছু আছে সবকিছুর কোর কনসেপ্ট কিন্তু ওরাই দিয়ে আসছে, রাইট? সেই কত শত শত বছর আগে, ঠিক আছে? তো নিউটনে বেসিক্যালি 3টা সূত্র দিছিল, রাইট? নিউটনের আমরা ফার্স্টে শিখবো যে ফার্স্ট ফর্মুলা যেটা এটা বা ফার্স্ট ল। সেটা জানার আগে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে বেসিক্যালি আমরা বল সম্পর্কে ফার্স্ট একটু আইডিয়া নেব। বল সম্পর্কে জানতে হলে আমাদের ফার্স্টে যে জিনিসটা সম্পর্কে জানা লাগবে সেটা হচ্ছে কি? জড়তা। আচ্ছা জড়তা কি জিনিস সেটা কি আমরা জানি? জড়তা, জড়তা জিনিসটা আমরা জানি কি? হ্যাঁ হয়ে যায় এটা। তো বেসিক্যালি এত বড় করে আমরা যদি চিন্তা না করি, জাস্ট নর্মালি চিন্তা করি, সেটা হচ্ছে বস্তু তার অবস্থান বজায় রাখার যে প্রবণতা সেটা হচ্ছে কি? জড়তা, ঠিক আছে? তাহলে বস্তু অবস্থান বজায় রাখার যে প্রবণতা সেটাকে আমরা বলতেছি কি? জড়তা, ঠিক আছে? এখন বেসিক্যালি একটা বস্তু কয়টা অবস্থায় থাকতে পারে আমার একটু বলো তো? 2টা অবস্থায় থাকতে পারে, ইদার সে স্থির থাকবে আর না হয় সে কি? গতিশীল থাকবে। তাহলে জড়তা কয় প্রকার হইতে পারে? 2 প্রকার। একটা হচ্ছে কি? স্থিতি জড়তা, আরটা হচ্ছে কি? গতি জড়তা। বুঝতে পারছি? ও বেরোলো কেন? ও আচ্ছা, তাহলে স্থিতি জড়তা এবং গতি জড়তা এই জিনিসটাকে আমরা বুঝি। স্থিতি জড়তা হচ্ছে খুবই সিম্পল হিসাব। তুমি স্থির বস্তু কি স্থির থাকতে চাইছে? স্থির থাকতে চাইতেছে, ঠিক আছে? যে স্থির থাকার যে একটা প্রবণতা সেটা হচ্ছে কি? স্থিতি জড়তা। আর গতি জড়তা জিনিসটা কি? বস্তু গতিশীল থাকার চেষ্টা করতেছে, ঠিক আছে? সেটাই তার যে গতিশীল থাকার যে প্রবণতা সেটাকে আমরা কি বলতেছি? গতি জড়তা। এখন আমার স্থিতি জড়তা এবং গতি জড়তার কিছু এক্সাম্পল দিতে পারো তোমরা? এক্স্যাক্টলি। আমরা মনে করো হচ্ছে কখনো বাস অ্যাক্সিডেন্টের শিকার হয়েছি? যাক ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু এমন তো হয়েছে, মনে করো বাস চলতেছে, হঠাৎ করে ব্রেক করছে, রাইট? তখন তোমার বডির মধ্যে তুমি একটা ডিফারেন্স খেয়াল করতে পারছো? কি খেয়াল করছো বলো তো? তুমি কিন্তু পুরাটা সামনের দিকে যাও না, এটা তুমি একটু, এটা তুমি খেয়াল করছো কি? তুমি কিন্তু বাসের মধ্যে বসে আছো, তোমার কানেক্টিং পয়েন্ট যেটা আছে ওটা স্থির থাকতে চাইতেছে, কারণ সেটা বাসের সাথে স্থির। কিন্তু তোমার বডি যে আপার পোর্শন যেটা আছে সেটা কি একটু সামনের দিকে ঝুঁকে যাচ্ছে না? তখন এই যে ঝুঁকে যাওয়ার যে প্রবণতাটা এটা কার জন্য হচ্ছে? ওই যে এতক্ষণ বাসের সাথে তুমি কি ছিলা? গতিশীল ছিলা। কিন্তু বাসের তোমার বডি যে লোয়ার পোর্শনটা সেটা তো তোমার বাসের সাথে স্ট্রাক আছে, তাহলে বাসও স্থির হয়ে গেল, সেও স্থির। কিন্তু আপার যে পোর্শনটা সেটা তো তোমার কিসের সাথে নাই? বাসের সাথে স্টিক নেই। তারপর তখন কি হয়ে যাচ্ছে? তোমার আপার পোর্শনটা সামনের দিকে ঝুঁকে যাচ্ছে। কিসের জন্য? গতি জড়তার জন্য। এখন আমি যদি স্থিতি জড়তার একটা যদি উদাহরণ দিই, আমরা হচ্ছে এই যে অনেক সময় কম্বল ঝাড়ি দেই না, রাইট? ঠিক আছে, তখন তুমি দেখবা যে তুমি যদি ভিডিও গুলোকে স্লো মোশনে দেখো, ঠিক আছে, তখন তুমি কি দেখো যে কম্বলটা বেসিক্যালি কি
সরে যায়, বাট যে ময়লা যেটা আছে ওইটা জায়গায় স্থির থাকে, ধাপ করে কি পড়ে যায়। তার মানে ওই যে ময়লাগুলো সেগুলো আমি বাড়ি মারছি কারে, কম্বলটা সরে গেছে, পড়ে গেছে কি ময়লাগুলা। কেন? সে তার আগের জায়গাটা বজায় রাখার চেষ্টা করছে। ওকে, জড়তা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এই চ্যাপ্টারটা আপনাকে প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে বুঝে বুঝে আগাইতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা স্থিতি জড়তা এবং গতি জড়তা দুটা বুঝতে পারছি, দুটো এক্সাম্পল আমরা বুঝতে পারছি। ওকে, তাহলে এবার আসেন আমরা বলে যাব। বল জিনিসটা কি সেটা আমরা সম্পর্কে জানবো, ঠিক আছে? সেটা সম্পর্কে আমরা জানবো। বল হচ্ছে এমন একটা জিনিস যেটা বস্তুর জড়তার পরিবর্তন করে, ঠিক আছে? করে বা করার চেষ্টা করে। মাথা রাখবেন যে শুধুমাত্র যে সবসময় করে এমন না, সে যদি করার চেষ্টাও করে সেটাকে আমরা কি বলবো, বল বলবো। এখন মনে করেন আমার সামনে এই যে এই দেয়ালটা আছে, আমি দেয়ালটাতে একটা ফোর্স দিচ্ছি, রাইট? বল দিচ্ছি না, দেয়ালের কোনো অবস্থান পরিবর্তন হচ্ছে, তার মানে কি আমি তাকে বল দিচ্ছি না? দিচ্ছি। তাহলে কি হচ্ছে, সেখানে আমি তাকে এনাফ পরিমাণ বল দিচ্ছি না, রাইট? এটা একটা হইতে পারে। যদি এখানে আরো কিছু মানে কন্ডিশন আছে সেগুলো বললাম না আমরা, বাট নরমালি জিনিসটা বোঝার জন্য আমরা এটা বললাম আর কি। ওকে, তাহলে বল, বল জিনিসটা কি? বল জিনিসটা হচ্ছে বস্তুর কি করা লাগবে, অবস্থান অবলিক বা কি জড়তার কি করা লাগবে, পরিবর্তন করে বা করার কি করে চেষ্টা করে, ঠিক আছে? তাহলে তাকে আমরা কি বলবো, বল বলবো, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আমাকে বলো তো, বস্তু যদি অবস্থার পরিবর্তন করে তাহলে সেটা আমরা বল বলতেছি, দ্যাটস ফাইন। ওকে, এখন আসি আমরা নিউটনের কোন লটা শিখবো, ফার্স্ট ল, ঠিক আছে? নিউটন ফার্স্ট ল কি বলছে বলো তো? তার হচ্ছে কি তোমার আচ্ছা বল, আচ্ছা বলের আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলি, বল বেসিক্যালি দুই ধরনের আছে, ঠিক আছে? একটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স আর একটা হচ্ছে কি ইন্টারনাল ফোর্স, মানে বাহ্যিক বল অথবা কি ইন্টারনাল ফোর্স কি বিতর্গত বল, ঠিক আছে? তাহলে বল কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে বাহ্যিক, একটা হচ্ছে কি বাংলায় কি বলবি, আমি বাংলাটা চাই ইন্টারনাল লিখে দিলাম, ইংলিশ তো তোমরা বুঝো, রাইট? ইন্টারনাল ফোর্স আর হচ্ছে কি এক্সটার্নাল ফোর্স, রাইট? এক্সটার্নাল ফোর্স এবং বাহ্যিক বল আর ইন্টারনাল ফোর্স কি এটা কি আমরা বুঝি? বাহ্যিক বল বা আপনার এক্সটার্নাল ফোর্স বা আপনার ইন্টারনাল ফোর্স এগুলো কি আমরা বুঝি? দেখেন, আমি যদি এই যে মার্কারটা এখানে আসে, এই যে মার্কারটা এখানে আছে, এটারে মনে করেন আমি ঠেলা দিয়ে সামনে নিয়ে গেলাম, ঠিক আছে? এটাকে আমি বাইরে থেকে বল প্রয়োগ করতেছি না, রাইট? এটাকে আমরা কি বলতেছি, এক্সটার্নাল ফোর্স। মানে আমার যে সিস্টেমটা আছে, সিস্টেমের সাথে বলের কোনো কি নাই, সম্পর্ক নাই, বলটা আমার সিস্টেমের বাইরে থেকে আসতেছে, রাইট? ওকে ফাইন। এবার আসেন ইন্টারনাল ফোর্সের ক্ষেত্রে। ইন্টারনাল ফোর্সটা কেমন হয়? মনে করেন আমরা মনে করেন কি বলতে পারি, মনে করেন আপনাদের কেউ একজন আমি একটা ড্রামের মধ্যে বসাই দিছি, ঠিক আছে? মনে করেন এরকম একটা ড্রাম আছে, ওকে? ড্রামের মধ্যে আপনাদের কেউ একজন আমি বসাই দিলাম, সেখানে বসে আছে, বসে বসে মনে করেন এই ড্রামটারে ঠেলতেছে, ঠিক আছে? বসে বসে ড্রামটারে ঠেলতেছে, তার এবং ড্রামের কি অবস্থার কোনো পরিবর্তন হবে? হইতেও পারে, না হইতে পারে।
কিন্তু এই ফোর্সটা কোত্থেকে আসতেছে? ভিতর থেকে আসতেছে না? তাহলে এটাকে আমি কি বলবো? ইন্টারনাল ফোর্স। এই সিস্টেমটাকে আমি বাইরে থেকে বল দিচ্ছি, বলটা আমি কোত্থেকে দিচ্ছি? ভিতর থেকে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এই ধরনের সিস্টেমকে আমরা কি বলবো? ইন্টারনাল ফোর্স, বা ভিতর কথা থেকে বলটা যেটা আসতেছে। আর এক্সটার্নালটা কি? আপনি যদি বাইরে থেকে কেউ, ঠিক আছে, এটারে যদি কি ঠেলা দেয়, বাইরে থেকে ঠেললে সেটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স, আর ভিতরে দাঁড়ায় সেটা ঠেললে সেটা কি হবে? ইন্টারনাল ফোর্স। বুঝতে পারছি? ওকে, এবার আসেন নিউটনস ফার্স্ট ল। ঠিক আছে, নিউটনের গতির প্রথম সূত্র। নিউটন ফার্স্ট ল। ফার্স্ট ল কি বলছে জানো? ফার্স্ট ল কি বলছে সেটা হচ্ছে খুব সিম্পল বিষয়, মানে বিষয়, বাহ্যিক বল প্রযুক্ত না হলে জড়তার পরিবর্তন হয় না। জাস্ট একটা সিম্পল ওয়ার্ডে বুঝে যাবে যে আপনার কোন একটা সিস্টেমে যদি আপনি বাইরে থেকে কি না করেন, বল প্রয়োগ না করেন, তার কি পরিবর্তন হবে না? জড়তার কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা বলেন তো এক্সটার্নাল ফোর্স, ঠিক আছে, কিরকম? এই যে এটারে বইয়ের ভাষায় আরেকভাবে বলা হয় যে, মনে করো বাহ্যিক বল প্রয়োগে বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে বা ঘটে, এরকম কিছু একটা লেখা আছে, আমি জিনিসটা আসলে ভুলে গেছি। ঠিক আছে, বইয়ের ভাষার মতো মনে রাখা আসলে কি একটু টাফ, বইয়ের মতো মনে রাখা। বাট আপনি যেটা বলছেন এটা যদি আপনার কোথাও আসে যে নিউটনের গতির প্রথম সূত্রটা লিখো, আপনি যদি এভাবে লিখে দেন যে বাহ্যিক বল প্রযুক্ত না হলে বস্তু তার জড়তার পরিবর্তন করতে চায় না, ঠিক আছে, ওকে, তাকে আমরা কি বলবো? নিউটনের ফার্স্ট ল। এটা লিখলে হয়ে যাবে, ঠিক আছে। বা হচ্ছে বস্তু জড়তার পরিবর্তন করতে হলে বাহ্যিক বলের প্রয়োজন আছে। খুবই সিম্পল হিসাব। তাহলে বাহ্যিক বলটা কি আমরা সেটা তো বুঝছি, বাইরে থেকে ফোর্স দেবো, ফোর্স দিলে বস্তু কি হবে? জড়তার পরিবর্তন হবে। আর আমি যেটা বললাম যে আপনি একটা ড্রাম আছে, ড্রামকে আপনি ভিতর থেকে জাস্ট ঠেলা শুরু করছেন, প্রচুর ভাবে ঢেলতে আছে, ড্রামের কি কোনো পরিবর্তন হবে? জায়গাটা কি সে পরিবর্তন করবে? যে জায়গাটা যেহেতু সে পরিবর্তন করবে না, তখন সেটাকে আমরা কি বলবো? তার কি পরিবর্তন হয় নাই? অবস্থার পরিবর্তন হয় নাই। আর অবস্থার পরিবর্তন হয় নাই মানে কি? তার জড়তার কোনো পরিবর্তন হয় নাই। খুবই সিম্পল। তাহলে আপনার বস্তুর জড়তার পরিবর্তন করতে হলে আপনাকে কি করা লাগবে? বাইরে থেকে বল দেয়া লাগবে, ঠিক আছে। নিউটন ফার্স্ট ল আমাকে কি সেটাই শিখেছে। বুঝতে পারছি? আচ্ছা, এখন নিউটনের প্রতি যে প্রথম সূত্রটা আছে, এটা বেসিক্যালি হচ্ছে আপনার মনে করেন আরেকটা জিনিস আছে, সেটা কিছু বলতেছেন আপনি? বাইরে বাইরে এদিকে চিন্তা করে দেখো, মানে মানুষের মনোযোগের কি অবস্থা। এদিকে আমার ভাঙা গলা নিয়ে আমি চিল্লা গলা ফাড়ায় ফেলতেছি, তার কারণে সেটা যাচ্ছে না, যাচ্ছে তার প্যান্টের পকেটে গান বাজতেছে সেটা, ঠিক আছে। এটা হয় আসলে, মানে পড়াশোনা করার ক্ষেত্রে এটাই হয় যে অনেক সময় দেখবো যে পড়ার টেবিলে বসলে টিকটিকি চলার পথ যেটা, সেটা অনেক সুন্দর লাগে, ঠিক আছে। মানে টিকটিকি পোকা খাচ্ছে, এটা যে পৃথিবীর কত সুন্দরতম একটা দৃশ্য, এটা একমাত্র পড়ার টেবিলে বসলে বোঝা যায়, ঠিক আছে। এটা আমি আমার নিজের ক্ষেত্রে করছি, আমি এই জন্য করছি। আমি একটা হঠাৎ করে বুঝছো প্রায় 10 মিনিট যাবত, অ্যারাউন্ড 10 মিনিটের মতো আমি আবার একটু ঘুরে টুরে মেনটেন করে পড়াশোনা করতাম, তো দেখতেছিলাম হঠাৎ করে টিকটিকি পোকা খাচ্ছে, ঠিক আছে, আমার খুব ভালো লাগতেছিল, ঠিক আছে। আচ্ছা পোকা কেমনে খায় চিন্তা করতেছিলাম, হঠাৎ করে আমার রিয়েলাইজেশন কি করতেছি, টাইম দিকে দেখা দেখে আমার 10 মিনিট গ্যাপ হয়ে গেছে, ঠিক আছে। তারপরে 10 মিনিট যাবত বসে বসে কি দেখছি? টিকটিকির পোকা খাওয়া দেখছি, ঠিক আছে। চিন্তা করো, একটা মানুষ কতটা লাইফলেস হলে এসব করতে পারে। তোমাদের অবস্থা এখন সেম হয়ে গেছে, ঠিক আছে। পড়াশোনা বাদ দিয়ে টিকটিকির পোকা খাওয়া দেখতেছো। ওকে, এখন জড়তার পরিবর্তন হওয়া মানে কি? এতক্ষণ আমরা স্থিতিটা বুঝাইছি যে একটা স্থির বস্তু কি স্থির আছে, ওকে। এখন যদি আমরা গতিশীল মানে গতি জড়তার ক্ষেত্রে চিন্তা করি, তার মানে বাহ্যিক বল প্রয়োগ না করলে সেটা কি হয়ে যাবে বলতো? গতিশীল বস্তু আজীবন সরল গতিতে চলতে থাকবে না। তাহলে আমরা নিউটন ফার্স্ট ল কি বলছিল? বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু আজীবন স্থির থাকবে, গতিশীল বস্তু সরল গতিতে সমবেগে চলতে থাকবে। এটাই বলছিল না নিউটনের ফার্স্ট লতে। তাহলে এটাকে আমি সামারাইজ করে আমরা কি বলতেছি?
যে বস্তু বাহ্যিক বল প্রয়োগ ছাড়া বস্তুর জড়তার পরিবর্তন ঘটে না, রাইট? পুরো জিনিসটাকে সামারাইজ করে আমরা এভাবে লিখছি। এখন এটা গ্যালিলিওর একটা প্রুফ আছে, ঠিক আছে? গ্যালিলিও কি করতে জানো? এখন আমরা তো তুমি তাহলে বলতে পারছো ভাই আমি যদি এই জিনিসটাকে এমনি করে একটা গতিশীল করে দিই মনে করে সারফেসের উপর, সেটা আজীবন নিউটনের ফার্স্ট ল অনুযায়ী আমি বাইরে থেকে কোনো বল দিচ্ছি না, সেটা আজীবন গড়ায় গড়ায় চলতে থাকার কথা, রাইট? কিন্তু সে থেমে যাচ্ছে। কেন থেমে যাচ্ছে? ঘর্ষণ বলের কারণে। এই ঘর্ষণ বলটা কি এক্সটার্নাল ফোর্স না ইন্টারনাল ফোর্স? এক্সটার্নাল ফোর্স, ঠিক আছে? এবং গ্যালিলিও করছিল কি জানো? একটা কাজ করছিল যে কিছু তল বানাইছিল যেগুলো হচ্ছে একেবারেই মসৃণ। এটা কিন্তু অনেক অনেক আগের কথা, ঠিক আছে? মানে তখন তারা টেন্স টু কি বলা চলে যে ঘর্ষণহীন একটা তল বানাই ফেলছিল, যেটা মানে প্র্যাকটিক্যালি ইম্পসিবল কাইন্ড অফ, যে তুমি একটা ঘর্ষণহীন তল মানে তখনকার সময় সে হচ্ছে আমরা যে সিরিজ কাগজ বলি না এরকম জিনিসটা দিয়ে ঘষে 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 আমরা কি করছি অনেক মসৃণ একটা তল বানাইছি। ওকে, তখন সে কি করলো? মসৃণ একটা তল বানায় একটা বস্তু একটা উচ্চতা থেকে কি করলো? ছেড়ে দিল এরকম। ওকে, তাহলে বস্তুটা যখন সে এখান থেকে ছাড়ছে, রাইট, সে কি করছে? এখানে গড়ায় 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 পড়ে 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 এটা যদি এইচ হয়, সে আবার সেম এইচ উচ্চতাতে কি হয়েছে? থামছে। কতটা বুঝতে পারছি? ওকে, এখন দেখো সে একটু পরে কি করলো জানো? তলটাকে আর একটু কার্ভ করে ফেলছে, ঠিক আছে? এখন যে কি হয়েছে জানো? সে কিন্তু ঠিক আবার সে এইচ উচ্চতাতে যে কি হয়েছে? থামছে। মনে করো তলটা সে আরেকটু কি করে দিল? নোয়াই দিছে, ঠিক আছে? মানে আমরা ঢালটা কমাই ফেলতেছি আস্তে আস্তে, তখন সে কি হয়ে যাচ্ছে? আবার কিন্তু সে এইচ উচ্চতা যে কি থামতেছে। তার মানে আমি যেহেতু বাহ্যিক কোনো বল প্রয়োগ করতেছি না, রাইট, সে তার অবস্থান যেখানে সে তার আগের অবস্থানে চলে যাচ্ছে না। এইচ উচ্চতাতে যেহেতু সে কি থামতেছে, সে তার আগের অবস্থানে চলে যাচ্ছে। তলটা যেমনই হোক, এখন একটা সময় আমি কি করলাম? একটা সোজা তল বানাই ফেলছি, ঠিক আছে? যেটা আর কি কোথাও যায় উঠতেছে না। তখন এই যে বলটা আছে, বলটা কি করবে জানো? সে যেতেই থাকবে যেতেই থাকবে। সে কতক্ষণ না পর্যন্ত যাবে বলো তো? যতক্ষণ না পর্যন্ত সে ওই উচ্চতায় পৌঁছাইতে পারতেছে। তার মানে নিউটনের এখান থেকে বেসিক্যালি গ্যালিলিওর যে প্রুফটা আছে, এখান থেকে নিউটন বেসিক্যালি ধারণাটা নেয় তার ফার্স্ট ল, ঠিক আছে? এজন্য যে বলা হয় যে গ্যালিলিওর কি বলে এক্সপেরিমেন্টের মাধ্যমে নিউটনের ফার্স্ট ল প্রুফ হচ্ছে এটা, যে আপনি একটা বস্তুর উপর কি যদি এক্সটার্নাল ফোর্স যদি প্রয়োগ না করেন, এখানে কিন্তু আমি কোনো এক্সটার্নাল ফোর্স দিতেছি না, তাহলে সে তার জড়তার কোনো পরিবর্তন করতেছে? সে ঢালটা যেমনই হোক সে আজীবন কোথায় যায় থামতেছে? এই উচ্চতায় যায় থামতেছে। আর যখন আমি জিনিসটা তলটাকে কি করে দিলাম? সমান করে দিলাম, সে চলতে আছে চলতে আছে চলতে আছে, তার থামার কোনো নাম আছে না। এক্স্যাক্টলি, ঠিক আছে? তাহলে এটা যদি কখনো গিয়ে আবার কার হয়ে এই উচ্চতায় যায়, তখন সে কোথায় যায় থামবে? ওই উচ্চতায় গিয়ে থামবে। বুঝতে পারছি? ওকে, এটাই বেসিক্যালি গ্যালিলিও বলছে। ওকে, এটা হচ্ছে নিউটনের ফার্স্ট ল এর কি প্রুফ। এবার আসেন নিউটন সেকেন্ড ল। সেকেন্ড লতে আপনাদের কি বলছে? এবার আসেন আমাদের যে কনসেপ্টটা জানা লাগবে সেটা হচ্ছে ভরবেগ। ভরবেগ জিনিসটা কি? খুবই সিম্পল, বস্তুর ভর এবং বেগের গুণফল। ভরবেগের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে, ঠিক আছে? একটা বস্তু কত কি পরিমাণ ড্যামেজ করতে পারে এটা কিন্তু তার ডিপেন্ড করে কিসের উপর বলতো? ভরবেগের উপর। এটার একটা খুবই সুন্দর উদাহরণটা কি বলতো? মনে করো হচ্ছে আমি তোমাকে যদি বলি যে এই যে মনে করো মার্কারটা, ঠিক আছে, এটা কি আমাদের খুব একটা কোনো ড্যামেজ পৌঁছাইতে পারবে? বাট এটা যদি অনেক গতিতে জয়ের উপর মারে, ঠিক আছে, সামনের উপর মারতে হবে, ও তো উড়েই চলে যাবে ওর যে শরীর। তুমি যদি একটু মনে করো স্বাস্থ্যবান আছে তোমার নামটা দিছে, ঠিক আছে, মনে করো আচ্ছা খুবই সিম্পল, যদি আমরা বুলেট, তুমি একটা বুলেট নিয়ে হাতে উপরে এমন এমন করবা, তোমার কিছু আসা যাবে? ঠিক আছে, কিন্তু জাস্ট চিন্তা করো তোমার একটা বন্দুকের সাথে দাঁড় করাই দিছে, ভয়টা কিসের? এটা গুলি না, রাইট? তাহলে এটা কি যখন ভরবেগটা বেড়ে গেল, এটা ড্যামেজের পরিমাণ কি হয়ে গেছে? বেড়ে গেছে। খুবই সিম্পল। আবার মনে হয় একটা ব্লক, অনেক বড় একটা ব্লক, ঠিক আছে, এটা স্থির আছে, এটা কোনো আমার কোনো ঝামেলা করতেছে? মানে এটা যদি একটু সিম্পল মনে করো একটা ব্লক আস্তে আস্তে তোমার দিকে আগে আসতেছে, তুমি কিন্তু এখানেই কি শেষ। আরো সহজ ভাষায় বলতে গেলে এটা মৌমাছি আর হাতি, ঠিক আছে? মনে হয় একটা মৌমাছি তুমি অনেক দূরে দেখছো, ভয় পাবা?
তোমার গতিতে তোমার দিকে আসো, তুমি কি ভয় এখানে শেষ। আবার মনে হয় একটা হাতি দেখলে তো মনে করো হচ্ছে কি আমরা ভয় পেয়ে যাই, হাতির গতি কি খুব বেশি থাকে না। এখানে বেসিক্যালি ভরবেগটা আমরা বলছি তোমার যদি কি পরিমাণ ড্যামেজ করবে এটা বেসিক্যালি ডিপেন্ড করে কার উপর, ভরবেগের উপর। ঠিক আছে, তাহলে বস্তুর ভরবেগ খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এখন নিউটন কি বলছে জানো? নিউটন কিছুই বলে নাই, বলছে বস্তুর কি বলছে, বস্তুর উপর ফার্স্ট আমরা কি বাহ্যিক বল প্রয়োগ না করলে আমরা কি বলছি, স্থির বস্তু কি থাকবে, স্থির থাকবে, আর গতিশীল বস্তু খুবই সিম্পল। আচ্ছা, আর বাহ্যিক বল যদি এবার আমি প্রয়োগ করি, ঠিক আছে, বাহ্যিক বল প্রয়োগ করলে এবার কি হয়ে যাবে, বস্তুর কিসের পরিবর্তন করবে, ভরবেগের পরিবর্তন ঘটবে। এবং ভরবেগের পরিবর্তনটা কোন দিকে ঘটবে, যেদিকে আমি বল প্রয়োগ করব সেদিকে বস্তুর ভরবেগের পরিবর্তনটা ঘটবে। খুবই সিম্পল হিসাব, ঠিক আছে। তাহলে এবং ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের কি সমানুপাতিক না? নিউটনের দ্বিতীয় সূত্র। তাহলে প্রথমে আমি বাহ্যিক বল প্রয়োগ করছিলাম, প্রথম লতে কিন্তু আমরা বাহ্যিক বল প্রয়োগ করি, সেখান থেকে আবার পরের লতে আমি কি চলে আসছি, বাহ্যিক বল প্রয়োগ করে ফেলছি। তাহলে বাহ্যিক বল প্রয়োগে বুঝতে পারছি, নিউটন সেকেন্ড লটা আমাদেরকে এটাই বলছে। ওকে, এখন আসি এই লাইনটা থেকে আমরা কি বুঝতে পারি বলতো, এফ ইজ প্রপোর্শনাল টু কত, বস্তুর ভরবেগের কি, ভরবেগের পরিবর্তনের হার হবে, পরিবর্তনের হার। এখান থেকে আমরা কি পাই, ডেল অফ এমবি ডিভাইড বাই কত, টি না, রাইট। তাহলে এখান থেকে আমরা এফ ইজ প্রপোর্শনাল টু কি পাই, দেখো তো, এমভি মাইনাস এমইউ ডিভাইড বাই টি না, সেখান থেকে এফ ইজ প্রপোর্শনাল টু কি পাই আমরা বলো তো, এম ইনটু ভি মাইনাস ইউ ডিভাইড বাই কত, টি। তাহলে এখানে এফ ইজ প্রপোর্শনাল টু কত, এম এ, রাইট। এফ ইজ প্রপোর্শনাল টু এম এ, তাহলে এফ ইজ ইকুয়াল টু কত, কে এম এ। এবার আসো, এখানে কে এর ভ্যালুটা হচ্ছে 1 বলতেছি। এই যে আমরা বিভিন্ন ফর্মুলা লিখি না, প্রুফ করি, ঠিক আছে, এখানে দেখবে অনেক সময় আমাদের অনেক কি নিয়ে আসা লাগে, কনস্ট্যান্ট নিয়ে আসা লাগে। অনেক ক্ষেত্রে আমরা কে এর ভ্যালু 1 ধরি, অনেক ক্ষেত্রে দেখবেন কে এর ভ্যালু হচ্ছে ডিফারেন্ট কিছু আসে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল হিসেবে নিই, মহাকর্ষ বলের ক্ষেত্রে আমাদের মহাকর্ষ বল সম্পর্কে আমাদের ধারণা আছে, পড়ছিলাম F is equal to gmm by r square পড়ছিলাম। সেখানে জিটা কি, মহাকর্ষ ধ্রুবক, ঠিক আছে, mm by r square। আচ্ছা, সেখানে ধ্রুবকটা কি আমাদের হাতের আছে, মানে সেখানে তোমার যে বলগুলো যে কাজ করতেছে, মনে করো একটা ইলেকট্রনকে আকর্ষণ করতেছে, বিকর্ষণ করতেছে, এই জিনিসটা কি তোমার হাতে কন্ট্রোল আছে, নাই। মনে করো চাঁদ আর পৃথিবীর মধ্যে কি হচ্ছে, আকর্ষণ হচ্ছে, সেটা কি তোমার কন্ট্রোলের ভিতর আছে? মনে করো পৃথিবী একটা বস্তুকে আকর্ষণ করছে, সেটা তোমার কন্ট্রোলের মধ্যে আছে, নাই। কিন্তু একটা বস্তুকে তুমি ঠেলতে আসো, সেটা তোমার কন্ট্রোলের মধ্যে আছে, কতটুকু তুমি বল প্রয়োগ করতেছো, কিভাবে কি করতেছো, এটা কিন্তু তোমার কন্ট্রোলের মধ্যে আছে। তো যেগুলো তোমার কন্ট্রোলের মধ্যে আছে সেগুলোর ক্ষেত্রে কনস্ট্যান্টটা তুমি চাইলে কি 1 ধরতে পারো না, তোমার সুবিধা অনুযায়ী তুমি ধরতে পারো। আর যেগুলো হচ্ছে ইউনিভার্সাল, যেগুলোর উপর তোমার কি নাই, কোনো
মানে তোমার একটা কি বলে এটা, তোমার হাত নাই। কনস্ট্যান্ট বেসিক্যালি দুই প্রকার, একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল, একটা হচ্ছে আরবিটারি। খুব সম্ভবত এক্সপেরিমেন্টাল, আর একটা নাম আরবিটারি, ঠিক আছে, আরেকটার নাম আমার ঠিক মনে আসতেছে না এখন, ঠিক আছে। তো কাহিনী হচ্ছে খুবই সিম্পল, যেগুলোর উপর তোমার কোনো হাত নাই এগুলো তুমি কখনো চেঞ্জ করতে পারবে না। পৃথিবী আর সূর্যের মধ্যে বলটা তুমি কখনো কি করতে পারবে না, তুমি চেঞ্জ করতে পারো। তুমি চাইলে সূর্যের পৃথিবীর দিকে বলে ঢেলে দিতে পারবে না, বাট দুটো বল যদি তুমি রাখো, একটার দিকে একটা বস্তু তুমি ছুড়ে মারতে পারবা, এটা তোমার হাতে আছে। ওই যে ভ্যালু গুলো আছে, ওই যে কনস্ট্যান্ট গুলো আছে, সেগুলো তোমাকে প্রত্যেকবার কি করা লাগে, এক্সপেরিমেন্ট করে বের করে 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 নিখুঁত ভাবে কনস্ট্যান্ট গুলোর মান বসানো লাগে। কিন্তু এই ধরনের কেসে নিউটন যে কাজটা করছে, সে কি করছে, একটা বস্তুটা ঠেলা দিছে, ঠিক আছে, গতিশীল করছে, আবার জিনিসটা থামাইছে, ঠিক আছে। তখন সেখান থেকে সে যে ফোর্সের একটা সংজ্ঞা আনছে, ঠিক আছে। ফোর্সের সংজ্ঞাটা কি সেটা কি আমরা জানি? ফোর্সের সংজ্ঞাটা হচ্ছে নিউটন। নিউটন মানে কি, 1 কেজি ভরের কোনো বস্তুকে তুমি যদি 1 মিটার পার সেকেন্ড কি দিতে চাও, ত্বরণ দিতে চাও, তাহলে তার জন্য যতটুকু কি লাগবে, বল প্রয়োজন হবে, সেটাকে আমরা কি বলতেছি, 1 নিউটন। এই যতগুলো কথা বলছি সবগুলো কি নিউটনের হাতের মধ্যে ছিল না, রাইট? সেজন্য সেখানে কনস্ট্যান্টের মানটা কি তার মন মতো বসাইতে পারছে। এখন মনে করো সেই ইচ্ছা করলে কিন্তু F=2m ও লিখতে পারতো, রাইট? F=2m যদি হইতো তাহলে মানে সিস্টেমটা কি হয়ে যেত বলো তো, 1/2 কেজি ভরের কোনো বস্তুকে 1 মিটার পার সেকেন্ড ত্বরণ দিতে হলে, অথবা 1 কেজি ভরের কোনো বস্তুকে 1/2 মিটার পার সেকেন্ড ত্বরণ দিতে হলে যতটুকু বলের প্রয়োজন সেটাই কি হইতো, 1 নিউটন হইতো না, যদি কে এর ভ্যালু 2 হইতো, রাইট? তার মানে সে কে এর মানটা যাই বসাইতো, সে কি তার সংখ্যাটাকে পরিপূর্ণ করতে পারতো? পারতো, ঠিক আছে। কিন্তু সে ঠিক গেল কে এর ভ্যালুটা 1 বসানো, 1 বসালে আমার জন্য জিনিসটা কি হয়ে যাচ্ছে, ইজি হয়ে যাচ্ছে। 1 কেজি ভরের কোনো বস্তুকে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ দিতে যতটুকু প্রয়োজন হয় সেটাকে আমরা বলতেছি 1 নিউটন। এটা একটু লিখে রাখি খাতায়, ঠিক আছে। নিউটনের সংজ্ঞা আসে, বলের সংজ্ঞাটা আসে, 1 নিউটন কাকে বলে। এই প্রুফটাকে আমরা 9 10 এ শিখছিলাম না, রাইট? F=ma, ওকে। বুঝতেছেন? আপনার কলেজ কোনটা? সুন্দরবন। এক নিউটনের সংখ্যাটা লিখছি আমরা, তুমি লিখছো? ওকে, তাহলে এটুকু আমরা বুঝতে পারি। হয়ে গেছে। আচ্ছা, এখন এইটা যা শিখছি এটা আমরা আসলে বেসিক্যালি 9 10 এর জিনিস বলা চলে, বাচ্চা কাচ্চা লাইফের জিনিস, ঠিক আছে। বাচ্চা কাচ্চারা এগুলো শিখে এভাবে পড়ে, আমরা কিভাবে পড়বো, আমরা এইভাবে পড়বো। মনে করেন এখানে যে ত্বরণটা আছে, আমাকে একটু বলুন তো, এই যে ত্বরণটা, এই ত্বরণটা কি বলে, একটা ফিক্সড ত্বরণ না? বল জিনিসটা কি, কোন বস্তুর উপর যদি ত্বরণ কাজ করে সেটাই তো বল, রাইট? যখন বেগ কি হয়ে যাবে, সমান থাকবে, তখন সেখানে কোনো বল কাজ করবে না। যখনই ত্বরণ কাজ করবে বা মন্দন কাজ করবে তখন এখানে কি আছে, বল আছে, ঠিক আছে। ওকে, এখন ত্বরণ কি সবসময় কনস্ট্যান্ট থাকে? তাহলে এই ফর্মুলা দিয়ে আপনারা কি, আপনারা শুধু নির্দিষ্ট ত্বরণটা বের করতে পারেন। যদি অনির্দিষ্ট ত্বরণ থাকে, টাইমের সাথে সাথে ত্বরণটা চেঞ্জ হচ্ছে,
তখন আপনারা কি করবেন? তখন আমাদের জানা লাগবে বেসিক্যালি এখন আমরা যে বলের অ্যাকচুয়াল কি প্রুফটা সম্পর্কে জানবো। ঠিক আছে, মাথা রাখবেন যে আমরা এস এর মানে গতিবিদ্যার যে ফর্মুলাগুলো শিখছিলাম, যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার এস ইকুয়াল টু ভিটি, এই যতগুলো ফর্মুলা আছে এগুলো সবগুলো কিন্তু আপনার কি বেগ কনস্ট্যান্ট থাকে, ত্বরণটা কনস্ট্যান্ট থাকে। কোনোটাতে যদি আপনার ত্বরণটা কি হয়ে যায়, ভেরিয়েবল হয়ে যায়, বেগ ভেরিয়েবল হয়ে গেলে আপনি করতে পারেন যে বেগ ভেরিয়েবল হয়ে গেলে আপনার ত্বরণ দিয়ে করে ফেলতে পারতেছেন। বাট কোথাও যদি ত্বরণটা কি হয়ে যায়, কনস্ট্যান্ট না থাকে, তখন কিন্তু আপনার একটা ফর্মুলাও কি আর খাটবে না। কথা বুঝছেন? তাহলে আপনার এখন আমাদের কি জানা লাগবে সেটা হচ্ছে আমরা ভেরিয়েবল ত্বরণ দিয়ে আমরা ম্যাথটা কিভাবে করব। ঠিক আছে, ওকে। তখন আমরা বেসিক্যালি কি জানি বলতো, এটা যদি আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে লিখি ডি এম ভি ডিভাইডেড বাই ডিটি না, রাইট? এটা তো আমরা লিখতে পারতেছি, বা এফ ইকুয়ালস টু এটা কে আনবে না আমরা কে ইনটু ডি এম ভি ডিভাইড বাই কত ডিটি। এই যে ফর্মুলাটা আছে কে এর ভ্যালু কত 1 না, তাহলে এফ ইকুয়ালস টু হচ্ছে কত ডিএমভি ডিভাইড বাই ডিটি। এমটা কি আপনার এবার আমরা বলুন তো এটাতে যখন আমরা কি করব ডেরিভেটিভ করব, এমটা কি কনস্ট্যান্ট না আমাদের, তাহলে এমটা তো আমাদের বাইরে চলে আসে, এম চলে আসলে আমাদের কি আসছে ডিভি ডিভাইড বাই ডিটি। আর ডিভি ডিভাইড বাই ডিটি এটা কি মিন করে? এটা ত্বরণ মিন করে না? এখান থেকে আসি, বাট আমাদের অ্যাকচুয়াল যে ফর্মুলাটা সেটা আমরা কি ইউজ করব? কথা বুঝতে পারছি? এটা ইউজ করতে পারি অথবা আমরা এটা ইউজ করব। কথা বুঝতে পারছি? যখন আমাদের ভেরিয়েবল ত্বরণ থাকবে, ম্যাথ আমরা সামনে কিছু ম্যাথ করব, ম্যাথ করলে এই জিনিসগুলো কি আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। কথা বুঝতে পারছি? তাহলে নিউটনের ফার্স্ট ল এন্ড সেকেন্ড ল মোটামুটি বুঝতে পারছি তো আমরা। এখন আমরা ফার্স্ট ল এন্ড সেকেন্ড ল এর কিছু কি করব, ম্যাথ করব। ওকে, এটা এই সামনে তুলেন। ডিস্টার্ব করিস না। ডেরিভেটিভ করছি নাকি? यस, অ্যাকচুয়াল ইকুয়েশন শিখছি আমরা, ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশন তাহলে এই এম এটা কি আছে কে এটা দিলে আমার লেখা নাই ও ইকুয়াল টু দিলে তো ভালো অবভিয়াসলি আনসার ইজে তো খারাপ এটা সিম্পল ঠিক দিলে ভালো কত যাবে এই ফোন কালকে 6 করো না 6 করে না এই মিছিল এক্সারসাইজ এটা এটা আর এটা ঠিক দিছে ভাই ঠিক আছে স্যার ওই দ্বিতীয় লাইনে ডি উঠে এখানে কি দিছেন উপরে এই এই স্যার দ্বিতীয় লাইনে এমডির সাথে গুণাকার কি আছে কে ইনপুট কি ডি 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 তখন আমি কি কইছিলাম মানে কি আমি পরে একটা দেখা করতে পারলাম দাদা এখানে আমি দেখলাম স্যার তো লেখতে বলতে কোন দিকে তো বলতে হয় এখানে তো নিয়ে না ওখানে তো নিচে যাও ওখানে নিয়ে গেল না না দেখা লাগে না আপনার কি জানো দিন আমি বাদে বান্ধবী ও ওকে এবার আসেন কথা হচ্ছে নিউটনস থার্ড ল আমরা একটু দেখে নিই। ঠিক আছে, থার্ড ল দেখে আমরা ম্যাথগুলোতে যাব। নিউটনের তৃতীয় সূত্র কি বলছে বলুন তো? থাপ্পড় মারলে ব্যথা পাবো। আচ্ছা, যাই হোক, নিউটন থার্ড ল কি বলছে বলুন তো? এটা তো দুনিয়া সবাই জানে, কারণ মনে করো না, যাই হোক আমরা যখন কোন একটা বন্ধু বান্ধবরা যখন থ্রেড দিতে যান তখন তো এটা ইউজ করে।
ঠিক আছে, এভরি অ্যাকশন হ্যাজ কি ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। ঠিক আছে, প্রত্যেক অ্যাকশনের একটা অপোজিট রিঅ্যাকশন আছে। আচ্ছা, আগে আমাদের একটা জিনিস বলি, আমরা বলের লোভ দিয়ে বের করছিলাম, মনে আছে? আচ্ছা, লোভ দিয়ে আমরা কখন বের করতে পারি বলুন তো? যখন অনেকগুলো বল, একটু ওয়েট করেন, একটা বিন্দুতে যখন কাজ করবে তখন আমরা লোভ দিয়ে বের করতে পারবো না। যদি ডিফারেন্ট বিন্দুতে ডিফারেন্ট বল কাজ করে, সেগুলো লোভ দিয়ে কখনো বের করা পসিবল না। এই জিনিসটা বলে রাখছি, একটু পরে জিনিসটা কাজে লাগবে। তো নিউটনের তৃতীয় সূত্র আমাদের কি বলছে? তৃতীয় সূত্র আমাদের বলছে যে এভরি অ্যাকশন কি, আরে প্রত্যেক বলেরই একটি এটা লিখি। এখন রিঅ্যাকশন ফোর্স জিনিসটাকে আমরা বুঝি। মনে করেন আপনি একটা বস্তুকে বল দিচ্ছেন, সে আপনারা পাল্টা যে কি বলটা দিবে, সেটাই তো কি রিঅ্যাকশন ফোর্স না? ওকে, মনে করেন একটা দেয়াল আছে, ঠিক আছে, এটা আপনি কি দিচ্ছেন? বল দিচ্ছেন, রাইট? সেটা হচ্ছে কি এফ। ওকে, ওই দেয়ালটা আপনারা কি করছে বলেন তো? উল্টা F1 উল্টা আপনাকে F2 বল প্রয়োগ করছে না? নিউটনের তৃতীয় সূত্র আছে যেটা, ওই দেয়ালটাকে আপনাকে একটা অপোজিট রিঅ্যাকশন ফোর্স দিছে না, রাইট? তাহলে আমরা কি বলছি, নিউটনের ফর্মুলা কি বলে? এই যে F1 টা আছে, এটা কি মাইনাস অফ F2 এর সমান না? এখন F1 আর F2 কি কোনো লোভ দিয়ে আছে? কেন নাই বলুন তো? এক্স্যাক্টলি, দুটো ক্রিয়া বিন্দু কিন্তু সেম না, ঠিক আছে? তাহলে কখনোই অ্যাকশন ফোর্স আর রিঅ্যাকশন ফোর্স কি থাকে না, লব্ধি থাকে না। যদি কখনো কোনো প্রশ্ন আছে অ্যাকশন ফোর্স এবং রিঅ্যাকশন ফোর্সের লব্ধি কত বলুন তো? লব্ধি কত? অ্যাকশন ফোর্স আর রিঅ্যাকশন ফোর্সের কোনো লব্ধিই নেই, কারণ তারা কি একই বিন্দুতে কাজই করে না। কথাটা বুঝতে পারছি? ওকে, সেটা হলো অ্যাকশন ফোর্স আর রিঅ্যাকশন ফোর্সের কখনো কি বের করতে যাবেন না, লব্ধি বের করতে যাবেন না। আর অ্যাকশন ফোর্স রিঅ্যাকশন ফোর্স সবসময় কিভাবে কাজ করে বলুন তো? জোড়ায় জোড়ায় কাজ করে। যখনই অ্যাকশন থাকবে তখনই রিঅ্যাকশন ফোর্সটা থাকবে, যখনই অ্যাকশন থাকবে তখনই কি রিঅ্যাকশন ফোর্সটা থাকবে। এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ, রিঅ্যাকশন ফোর্সটা আমরা ফিল করতে পারি না কেন, রাইট? মনে করেন আমি এই দেয়ালটারে ঠেলতেছি, রাইট? তাহলে আমি তারা যদি মনে করো 10 নিউটন বলটা দিই, ডেফিনেটলি সে 10 নিউটন তো আমাকেও দিছে, তাহলে আমি তো 10 নিউটন পিছে চলে যাওয়ার কথা, রাইট? বা এটা মনে করেন, তাহলে আমি 10 নিউটন পিছে কেন যাই না? এটা কি অ্যান্সারটা কেউ দিতে পারবেন? কাছাকাছি গেছেন, এক্স্যাক্টলি, ঠিক আছে। কাহিনীটা হচ্ছে মনে করেন আমরা তো আসলে রিঅ্যাকশন ফোর্সটা কোনো ফিল করি না। কিরকম? আমি যদি এটা অনেক জোরে ঠেলি, ডেফিনেটলি আমিও তো পিছে চলে যাওয়ার কথা, সে আমার একটা ফোর্স দিচ্ছে না, আমি তো পিছে যাচ্ছি না কেন? সে অ্যান্সারটাই যাচ্ছে না। তার কারণটা হচ্ছে আমার পায়ে নিচে ঘর্ষণ আছে না, ওইটুকু আমার ঘর্ষণটা কি করে নিচ্ছে, অ্যাবজর্ব করে নিচ্ছে। আমরা একটা বস্তুকে যখন ঠেলতেছি, আমরা কি খুব অল্প বল দিয়ে জিনিসটাকে ঠেলে নিয়ে যেতে পারি? কেন না? ওইখানে একটা ঘর্ষণ বলের কারণে সেখানে একটা মিনিমাম ফোর্স লাগে জিনিসটাকে সামনে আগে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে? আবার সিমিলারলি সেটা যে আমার রিঅ্যাকশন ফোর্সটা দিচ্ছে, আমার একটা মিনিমাম ফোর্স লাগবে আমাকে পিছনে কি নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে? আপনার কি কখনো এমন হয়েছে যে ছেলেদের ক্ষেত্রে এটা হইতে পারে, অনেক সময় হচ্ছে গাড়ি বা অনেক ট্রাক্টর দেখছেন না, অনেক গাড়ি আপনার কি হয়েছে, কাদায় পড়ে গেছে, পরে আপনার জিনিসটাকে ঠেলতে গেছেন, ঠেলতে যাওয়ার পর পাটা স্লিপ করে না, দেখছেন? কেন আপনার পাটা কেন স্লিপ করতেছে? রিঅ্যাকশন ফোর্স। আপনার রিঅ্যাকশন ফোর্স, আপনার পা নিচে কি কাদা না, কাদা থাকার কারণে জায়গাটা কি হয়ে গেছে, পিচ্ছিল হয়ে গেছে। পিচ্ছিল হয়ে যাওয়া মানে কি, ঘর্ষণ বল কমে গেছে। ঘর্ষণ বল কমে যাওয়ার কারণে তখন কি আপনি রিঅ্যাকশন ফোর্সটা কি ফিল করতে পারতেছেন? আপনারা কি এমন কখনো কেসে পড়ছেন যেমন কখনো কিছু ঠেলতে গেছে পাটা সরে যাচ্ছে নিচ থেকে? আপনারা কোথাও পড়ছেন কিনা আমি জানি না, বাট ছেলেদের ক্ষেত্রে এমন হয়,
আপনারা কি এমন প্রবলেম ফেস করছেন না? মোটামুটি ওই যে কোনো একটা বিশেষ করে গাড়ির ক্ষেত্রে জিনিসটা হয়, ঠিক আছে, গাড়ি ঠেলতে গিয়ে পা স্লিপ করে, ঠিক আছে, তার মানে আমরা কি এখন রিঅ্যাকশন ফোর্সটা ভিজুয়ালাইজ করতে পারতেছি যে রিঅ্যাকশন ফোর্স বলতে কিছু একটা আছে। তার মানে আপনি যদি এমন একটা সারফেস থাকতো যেখানে আপনি একটা বস্তুকে ধুপ করে ঠেলা দিচ্ছেন, মাথায় রাখেন ও যতটুকু যাবে আপনারও ভরবেগের কারণে আপনি ঠিক ততটুকু পিছিয়ে চলে যাবেন। কথা বুঝতে পারছেন? জাস্ট বিকজ অফ রিঅ্যাকশন ফোর্স। ওকে, আর আমি বাস্তবে রিঅ্যাকশন ফোর্স কেন দেখতে পাচ্ছি না? ঘর্ষণের কারণে। ওকে স্যার পানিতে কি একদমই হ্যাঁ, পানিতে কি কোনো পানিতে পানি জিনিসটাকে বলে সান্দ্রতা। সান্দ্রতা এগুলো আমরা যখন ফ্লুইড মেকানিক্স, আচ্ছা ফ্লুইড মেকানিক্স কেন বলতেছি মানে আমাদের একটা চ্যাপ্টার আছে, ঠিক আছে, ওই চ্যাপ্টারে আমরা পড়ব, ঠিক আছে। হ্যাঁ আর না কিছু পড়াইছে এখনো পর্যন্ত, এত কথা জাস্ট তিনটা ফর্মুলা কি দেখাইছি, ঠিক আছে। তাহলে অ্যাকশন ফোর্স আর রিঅ্যাকশন ফোর্স সম্পর্কে আমরা বুঝতে পারছি। ওকে, তাহলে নিউটনের যে তিনটা সূত্র কি এখন আমরা মোটামুটি কিছু হোক না হোক আমরা ফিল করতে পারি, ঠিক আছে। জিনিসটাকে আমরা মনে করা হচ্ছে মানে মাথায় তো গেঁথে গেছে যে ফার্স্ট লটা সে কি বলছে এবং কেন হয়েছে, কি কারণ হয়েছে। সেকেন্ড লটা আমরা বুঝতে পারছি না কেন হয়েছে, কি কারণ হয়েছে। থার্ড ল তো বুঝতে পারছি, রাইট। আমরা এখন কিছু টুকটাক ম্যাথ করে তারপরে ছুটি দেবো। ওকে, বাকি মাথা জ্যাম হয়ে আছে কোনটা? যেহেতু মাথা জ্যাম হয়ে আছে, জ্যামটা ছুটানো দরকার না, ম্যাথ করে। নিউটনিয়ান মেকানিক্স এর এক একটা ক্লাস মিনিমাম 2 ঘন্টা করে নেওয়া উচিত, ঠিক আছে। আমার আরে না ম্যাথটা করতে পারবো আমরা। আচ্ছা, ম্যাথটাকে আমরা একটু ভেঙে ভেঙে করি, ঠিক আছে। যে কোনো ফিজিক্সের ম্যাথ করার উপায় হচ্ছে আমরা কি বলছিলাম, সমীকরণ বিল করা। বাট ম্যাথগুলোকে আমরা যদি কেসগুলোকে যদি ভেঙে ভেঙে করতে পারি, ম্যাথটা সহজ হয়ে যায়। একসাথে করলে অনেক বড় দেখায়। এখানে কয়টা কেস হয়েছে? 2টা কেস। প্রথম 4 সেকেন্ডের পর তার উপর একটা কি হয়েছে, বল প্রয়োগ হয়েছে। বল প্রয়োগে সে কি থেমে গেছে, রাইট। তাহলে সে প্রথম 4 সেকেন্ড একটা অ্যাক্সেলারেশন পাইছে বল প্রয়োগের কারণে। তারপর সে বস্তু কি ছিল, স্থির ছিল। যেহেতু কোন নিউটন বল একটি বস্তুর স্থির বস্তু হবে আর কি, যাই হোক কাজ করছে, তাহলে তার ইউ ছিল কত, 0। এটা কি ভি বেগ পাইছে। যেহেতু 4 সেকেন্ড পর সেটা কি আবার সে কি ওই ভি বেগে কি চলতে আসে না, ভি বেগে সে কি চলতে আসে না। এটা এখানে 4 সেকেন্ড, আর এইটুকু হচ্ছে কত, 9 সেকেন্ড, রাইট। 9 সেকেন্ডে সে কত মিটার গেছে, 54 মিটার গেছে। আপনার কি 15 নিউটন বল বলে দিছে না, এখানে যদি আপনি অ্যাক্সেলারেশনটা বের করে ফেলতে পারেন, তাহলে কি আপনার 15 নিউটনের ত্বরণটা যদি বের করে ফেলতে পারেন, 15 নিউটনের ত্বরণ দিয়ে ভাগ করলে ম্যাথটা কি শেষ না? তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং AC ইকুয়ালস টু কত, VT, ঠিক আছে। 54 ইকুয়ালস টু কত, V ইনটু T এর ভ্যালু কত, 9। তাহলে V ইকুয়ালস টু কত, 6 মিটার পার সেকেন্ড, রাইট। এখানে আপনার U ছিল কত, 0, V হচ্ছে 6, T হচ্ছে কত,
তাহলে এর সমান কত 6 মাইনাস 0 ডিভাইড বাই 4 3/2 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার F equals to ma m is equal to এই ম্যাথটা বুঝি নাই কেউ কি আছি আমরা আমি খুব বুলেট গতিতে ম্যাথটা করছি যাই হোক আমি লেজে একটা গুলি কিনবো ঠিক আছে এখান থেকে তো ব্যাট দিয়ে মারা সম্ভব না এখান থেকে তারা গুলি করবো আমি হ্যাঁ না আমি হচ্ছে প্ল্যান করে গেছি সেকেন্ডের মধ্যে তোমাদের মতো আমার তো সময় লাগে মাথায় দিতে আমি মোটামুটি একটা খাতা আনবো ঠিক আছে সেটা হচ্ছে একটা ব্যাট নিয়ে আসবো আমি কিচ্ছু করবো না আমি শুধু খাতার মতো নোট করে রাখবো যে ক্লাস থেকে বের হওয়ার আগে কার নামে কয়টা করে ব্যাট বাজেট হয়ে গেছে ঠিক আছে আমি এখান থেকে যেতে তোমার কিছু মারবো না রাইট বের হওয়ার সময় মারতে পারবো ঠিক আছে খুবই সিম্পল ওকে এবং যার নামে যতটা বাজেট হবে ততটা নিয়ে যাওয়াই লাগবে ঠিক আছে নো কম্প্রোমাইজ আমি হচ্ছে ওই যেটা বললো মানে আমি হচ্ছে তোমাকে মানে 120% ডিসকাউন্ট দিলাম যাও মানে 10 টাকা খাইলে ওটা 12 টাকা কনভার্ট হয়ে যাবে ওকে ম্যাথটা বুঝতে পারছি কঠিন ছিল ম্যাথ গুলো বেসিক্যালি এমনই হবে কিন্তু তাহলে এতক্ষণ যাবত ওগুলো গেছেছি কেন বলেন তো এতক্ষণ যাবত ওগুলো গেছেছি ভার্সিটিতে যখন পড়তে যাবেন তখন ওগুলাই বেশি কাজে লাগবে ঠিক আছে কোশ্চেনটা হচ্ছে এমন যে 7 নিউটনের একটা বল ঠিক আছে একটা বস্তুর উপর 7 নিউটন একটা বল কাজ করতেছে রাইট 7 নিউটন ওকে তার উপর 7 নিউটন বল প্রয়োগ করার কারণে সেটা কি হয়েছে সে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার কি পাইছে ত্বরণ পাইছে একটু পরে কি হলো জানেন একটু পরে কিছু করলাম না তার উপর আমরা 5 নিউটনের একটা বল 60 ডিগ্রি কোণে কি তার উপর দিলাম এখন আমি বলছি যে তোমার তার বস্তুটির কি বলে ত্বরণ কত ত্বরণ এর মান ও দিক মানও দিক নির্ণয় করতে বলছে রাইট বর্ডার উপর কি দুই দিক দিয়ে বল প্রয়োগ করতেছে ম্যাথটা পারবো আমরা আপনারা আচ্ছা আমরা কি বলছি যখনই কোণে কাজ করবো কোনো বিষয় আমরা এটাকে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিসে ডিভাইড করে ফেলবো না বলছিলাম মনে আছে আচ্ছা ওইভাবেও করতে পারি আরেকভাবে করতে পারি ওই যে আমরা রেজাল্টেন্টের আমরা ফর্মুলা শিখছিলাম মনে আছে আচ্ছা আমরা কি নরমালি চিন্তা করতে পারি না 5 নিউটন বল 7 নিউটন বল 60 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে রাইট তাহলে সুতরাং আর ইকুয়াল টু কত হবে দুটো বার কত 7 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 2 ইনটু 5 ইনটু 7 cos কত 60 ডিগ্রি না সেখান থেকে আর ভ্যালু পাবো আমরা আর ভ্যালু যদি আমরা পেয়ে যাই এখন সেখান থেকে আপনার কি জানা লাগবে এই সমান কত আর বাই এম হবে না এম এর ভ্যালু আপনি জানেন এমটা কি আমার এই বস্তুটার এম এর উপর ক্রিয়া করবে না বস্তুটা তাহলে 7 নিউটন বল দিলে আমি কি পাইতেছি F equals to কত m এ না
এ সমান হচ্ছে কত f বাই a 7 ডিভাইড বাই 3 আসবে না? বুঝতে পারছি? তাহলে এখান থেকে এ সমান কত হয়ে যাবে? উপরে যা আর আসবে আর ডিভাইড বাই 7 ডিভাইড বাই 3। তাহলে আমরা এর মানটা তো কি? এর মানটা তো আমি পেয়ে গেলাম, রাইট? এবার আসেন দিক। আমরা চিন্তা করলে 7 নিউটনের সাথে দিক বের করতে পারি, 5 নিউটনের সাথে দিক বের করতে পারি। ওই যে ভেক্টর শিখছিলাম, মনে আছে? tan থিটা সমান কত? q sin আলফা ডিভাইড বাই p প্লাস q cos আলফা। তাহলে আমি যদি 7 নিউটনের সাথে বের করতে চাই তাহলে 7টার কি রাখবো? আলাদা রাখবো। তাহলে 5 sin 60 ডিগ্রি ডিভাইড বাই 7 প্লাস 5 cos 60 ডিগ্রি। তাহলে কোনটা কার সাথে হবে? থিটাটা হবে কার সাথে? 7 এর সাথে না? 7 এর সাথে আমার থিটাটা হবে। তাহলে যে থিটাটা আসবে বলবো 7 এর সাথে এত ডিগ্রি কোণে সে কি ক্রিয়াশীল। বুঝতে পারছি নদী? বুঝেন নাই? ভেক্টর করছিলেন? ভেক্টর করেন নাই? আপনিও করেন নাই? আপনিও করেন নাই? আচ্ছা, আমি যদি আপনার এই ম্যাথটা দুটো এক্সেসে ডিভাইড করে করাই দিই তখন বুঝতে পারবেন। দেখেন আমরা এই যে 7 নিউটনটাকে আমরা এক্স অ্যাক্সিস বলি, এটা তো বুঝতে পারছি আমরা, রাইট? সবাই এটাকে আমরা আরেকটু ডিফারেন্ট ওয়েতে করি। মনে করো 7 নিউটনটা কোন বরাবর কাজ করতেছে? এই বরাবর। ওকে, তারপর হচ্ছে আমার 5 নিউটনটা কোন বরাবর কাজ করতেছে? আমি এটাকে যদি এক্সটেন্ড করে দিই এই বরাবর না? 5 নিউটনটা তাদের মাঝে কোনটা কত? 60 ডিগ্রি। এটা x, এটা হচ্ছে কত? y। ঠিক আছে, এখন আমি দুটারে x অক্ষের উপাংশ এবং y অক্ষের উপাংশে কি ভাগ করে ফেলবো। তাহলে যদি আমি x অক্ষ বরাবর যাই, x অক্ষ বরাবর 7 এর উপাংশটা কত? এটাকে আমি px ধরি, এটাকে আমি q ধরি, ঠিক আছে? তাহলে px সমান কত? 7 cos 0 ডিগ্রি না? 0 ডিগ্রি হবে। 7 তো x অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ করে আছে, রাইট? সেখান থেকে আমরা একটা ভ্যালু পাবো না? কত পাবো? 7 পাবো। আবার হচ্ছে qx সমান কত হবে বলো তো? qx সমান হবে x অক্ষ বরাবর সবসময় cos-ই হয়, ঠিক আছে? সেটা হবে 5 cos x অক্ষের পজিটিভ দিকের সাথে কোন না নেগেটিভ দিকের সাথে? তাহলে কোনটা কত হবে? -60 ডিগ্রি হবে না? এটা বুঝতে পারছি কত -60 ডিগ্রি। সেখান থেকে ভ্যালু কত আসে বলুন তো? কিছু একটা আমাদের আসবে, রাইট? কত আসে? আমি যদি পজিটিভ দিক থেকে ধরতাম তাহলে প্লাস হতো, আমি নেগেটিভ দিক থেকে ধরছি না, এজন্য -2.5। আচ্ছা আচ্ছা, +2.5 হবে যেহেতু এখানে সাইনটা কস, এখানে কসটা হচ্ছে কি পজিটিভ। ওকে, তারপরে এবার আসেন কি আমাদের x অক্ষ বরাবর গেছি আমরা, এবার y অক্ষ বরাবর যদি আমরা যাই, y অক্ষ বরাবর p অফ y সমান কত বলুন তো? 7 sin 0 ডিগ্রি না সমান 0 আসে না? এবার আসেন q অফ y সমান কত? 5 sin তাহলে এখানে আসবে কত? 5 sin of -60 ডিগ্রি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা x এর সাথে, এটা x। y অক্ষ বরাবর আমরা কি নিচ্ছি? y 0 ডিগ্রি নিয়ে যাওয়া লাগবে না, সাইন না? আমরা উপাংশের ভ্যালুটা ভুলে গেছি। আমি যদি এখানে cos নিতাম তাহলে 90 ডিগ্রি নিতাম। কথা বুঝছেন না? এটা বুঝি না। একটা লাইন যদি ভাবে থাকে, এটা হচ্ছে মনে করো আর আর না, এটা মনে করো এ ধরলাম আমরা, ঠিক আছে? এটা যদি হয় এ থিটা, এইটুকুর মান কত? এ cos থিটা না? আর এটুকুর ভ্যালু কত? এ sin থিটা না? মনে আছে আমাদের? তাহলে সেখান থেকে আমরা কি
এটার এখানে sin 0 ডিগ্রি বসাবো না, থিটা তো আমার চেঞ্জ হবে না, রাইট? আচ্ছা, তাহলে কিউ আই আমরা পেয়ে গেলাম, সেখান থেকে মাইনাস 5√3 ডিভাইড বাই 2 হবে না आंसर? বুঝতে পারছি? তাহলে আমি কিউ এগুলো উঠানো হয়েছে আমাদের, উঠানো হয়নি? এবার আসেন, তাহলে আমরা আর সমান কত পাবো বলুন তো? px প্লাস py প্লাস px প্লাস py, px প্লাস qx, আবার p py প্লাস py। আই যে কেন আসছে সেটা ভেক্টরের কারণে, যেটা আমি x অক্ষ বরাবর দিয়েছি সেটা হচ্ছে x, আর y অক্ষ বরাবর দিয়েছি সেটা হচ্ছে কি z, ঠিক আছে? তাহলে কত কত চলে আসে, 7 প্লাস কত 2.5 i আর মাইনাস অফ কত 5√3 ডিভাইড বাই 2 z, যেহেতু এখানে ভ্যালু 0 চলে আসছে, তাহলে সেখান থেকে r এর ভ্যালু আমরা কত পাই, রুট ওভার এখান থেকে কত আসে 9.5 হ্যাঁ স্কয়ার প্লাস 5√3 ডিভাইড বাই 2 স্কয়ার। বুঝতে পারছি? আর সেখান থেকে tan থিটা সমান কি পাবো আমরা, tan থিটা সমান পাবো y ডিভাইড বাই x, ঠিক আছে? y হচ্ছে কত এইটুক না, x হচ্ছে কত এইটুক, তাহলে কত পাই -5√3 ডিভাইড বাই 2, নিচে হবে কত 9.5, ঠিক আছে? সেখান থেকে থিটা ভ্যালু যেটা আছে সেটা x অক্ষের সাথে তত ডিগ্রি কোণে অ্যাক্সেলারেশনটা কাজ করে। এবার মোটামুটি বুঝতে পারছি? তাহলে সিমিলার মেথড আমরা চাইলে দুইভাবে করতে পারি না? এভাবে কোথাও করতে দেখেন না, রাইট? দেখেন জিনিসগুলো যদি আপনি জানেন, এমন কিছু ম্যাথ আছে আপনি ওইভাবে অনেক প্যারা হয়ে যাবে, কিন্তু এভাবে করলে অনেক সহজ হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, ওকে, বুঝতে পারছি? ওকে, তাহলে মুছবে এটা, ওকে। আপনারা না বুঝলে বলবেন, বুঝছেন? চুপ করে বসে থাকলে তো আমি আসলে বুঝতে পারবো না কে কতটুকু বুঝছেন। আচ্ছা, এবার একটু ম্যাথটা আমরা এবার একটু আচ্ছা, এই কোশ্চেনের অ্যানসার আমরা কি করতে পারবো? এই কোশ্চেনটার অ্যানসার বড় কোনো বস্তুর সঞ্চারপথের সমীকরণ দেয়া আছে, এটা 2 সেকেন্ড পরের উপর প্রযুক্ত বল কত? পারবেন? হ্যাঁ, এটা মিটার মিটার। আপনি সিম্পলি বুঝেন s ইকুয়াল টু কি হবে বলুন তো, x প্লাস y প্লাস z না, এটা তো সঞ্চারপথ, রাইট? এবার আসেন, বুঝছি পারবো এটা তো ডেরিভেটিভ করা লাগবে।
ডেরিভেটিভ করা লাগবে না হুম ডেরিভেটিভ পর্যন্ত বল চাইছে না এক্স চাইছে না কি চাইছে আপনার উপর এখানে বলেন তো? পর্যন্ত বল কথা হ্যাঁ তাহলে ডেরিভেটিভ করা লাগবে এটা কি x অ্যাক্সিস বরাবর যাচ্ছে না, তাহলে এখানে এটা কি আসবে i প্লাস y অ্যাক্সিস বরাবর কি আছে 4t মাইনাস t স্কয়ার j প্লাস t কিউব মাইনাস t k। এটুকু বুঝছি? এটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা বলেন তো এখান থেকে আমার কি চাইছে, প্রযুক্ত বল চাইছে। বলার ফর্মুলা কি শিখছিলাম আমরা, মনে আছে? F = m a, তাহলে আপনার a লাগবে এখানে, রাইট? হ্যাঁ, তাহলে আমরা যদি ds বাই dt করি সেখান থেকে আমরা কি পাবো বলেন তো? v পাই না? v সমান হচ্ছে কত, ds বাই dt। ওকে, আবার ডেরিভেটিভ করলে তাহলে এটা আমি কি করলাম, t এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করে দিই তাহলে কি আসে এখান থেকে 4t i, তারপর হচ্ছে কত 40 প্লাস 4 মাইনাস 2t j প্লাস 3t স্কয়ার মাইনাস 1 k। এটা বুঝছি? আবার আমি যখন a করতে যাব তখন আমি কি করব, dv বাই dt করব না, রাইট? তখন এটার আমি যখন আবার ডেরিভেটিভ করব তখন কি আসবে 4i মাইনাস 2j, তারপর হচ্ছে কত প্লাস কত 60 k। এখন বলুন তো এটা কি ভেরিয়েবল অ্যাক্সেলারেশন না কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন? ভেরিয়েবল অ্যাক্সেলারেশন, কারণ এখানে একটা কি আছে, t আছে। t এর ভ্যালু 1 বসালে, t এর ভ্যালু 2 বসালে, t এর ভ্যালু 3 বসালে অ্যাক্সেলারেশনটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে না? মানে হয় n 2, তাহলে 4 into 4i minus 2j plus 12k না? আর আমার এর যে ভ্যালুটা সেটা কত হবে 4 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 12 স্কয়ার, যা আসবে তা তারপর ওটা দিয়ে তাহলে এই যে আমরা যে ডেরিভেটিভ ইকুয়েশনটা শিখছিলাম সেটা কিভাবে কাজে আসছে সেটা বুঝতে পারছি। এটা 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 ডেরিভেটিভ হচ্ছে না এটা এটা আপনি ডিফারেন্সিয়েশন করছেন, করে ফেলছেন, তাহলে এটা বুঝার কথা। আচ্ছা, আপনি এদেরকে একটা জিনিস বুঝাই, মানে এটা হচ্ছে সবসময় ইউ আর এটা হচ্ছে ভি, কথা বুঝছেন? ইংলিশ অ্যালফাবেট শিখেন। হ্যাঁ রে, কি হয়ে গেছে দেখে তো বাংলা অ্যালফাবেট শিখছিলাম তো আগে হুম আমরা শুরু থেকে বাংলা অ্যালফাবেট 1 2 3 শিখছিলাম, এর জন্য ওই 3 ধীরে 3 বেড়ে গেছে। ভিড়ে 3 ভাবে ফেলছো? তো 3 লাগার আবার তো এবার ঠিক আছে, বুঝতে পারছি মোটামুটি? এটা আচ্ছা, আমরা এখান থেকে মানটা নিচ্ছি শুধু, এই যে আমি এর উপর কিছু লিখি ডিরেকশন ছিল, আমরা এখান থেকে জাস্ট মানটা নিচ্ছি। মান নেওয়ার ফর্মুলা দেখি আমাদের যদি কোনো ইয়ে এমন থাকে যে মনে করো এন পরিবর্তন আছে এরকম যে ai প্লাস bj প্লাস c k, ঠিক আছে? এটা ভ্যালুটা হচ্ছে m সমান হচ্ছে √a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, ঠিক আছে? বুঝতে পারছি আমরা ম্যাথটা বুঝতে পারছি? ওটা আলাদা আমার কাছে 40 into i আছে না, i dt রাই 40 এর মান মানে jesus না s এর মান আছে না 2d স্কয়ার আছে, এটা ডেরিভেটিভ এটা উঠানো হয়েছে। আর দুইটা ম্যাথ করাবো আজকে, বেশি না, একটা ম্যাথ করাবো, একটা ম্যাথ হচ্ছে কি বাসায় থাকবে।
একটা ম্যাথ করবো, একটা ম্যাথ এসডব্লিউ থাকবে। That's it. মুসবাইটা আরে ওই দিন থেকে আরে ভিডিও পাই না ভিডিও তো পাই না তোমার জন্য না স্যার কোনো দাঁড়ানোর ধরনের রেফারেন্স মোস্ট পাই হ্যাঁ স্যার এই ক্লাসটা কোথায় এ আমার বলে তোমার এই ক্লাসটা ভাই আমাদের রয়্যাল রোডে প্রজেক্টরে ছাড়বো, ঠিক আছে? সময় ইন্টিগ্রেশন ডাউন করতে ওকে, আচ্ছা আপনাদের কি বলছে বলেন তো? 20 কেজি ভরের কোনো বস্তুর উপর কি পরিমাণ বল প্রয়োগ করলে এর বেগ এত হতে এত হবে, রাইট? আচ্ছা আমি এটা মান বের করে নিবেন, দুইটা মান বের করে নিবেন। আচ্ছা এটার মান হচ্ছে কত? ইউ, রাইট? এর মান হচ্ছে কত? বি। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে এ সমান হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, রাইট? এটা বলে এ ভ্যালু বের হয়ে যাচ্ছে, এফ ইকুয়ালস টু কত? এম এ, রাইট? কি পরিমাণ বল প্রয়োগ করবে? 10 সেকেন্ড কি পরিমাণ বল প্রয়োগ করলে এর বেগ এত হবে? পারবেন না এটা? হবে না স্যার মেয়েরা বললে ভুল হবে। আমি বলি এরকম বললে ভুল হবে কেন? যদি আমি এটা থেকে এটা বিয়োগ করি তারপর যদি আমি এরকম উঠাই দেই হ্যাঁ ওইটা হবে কিন্তু এটা হবে না। আমি যেটা বলতেছি এটা হবে না। এটা মানে কি, আমি ফার্স্টে ইউর মানটা বের করে নিলাম। ইউর মানটা কত? √4² + 5² + 3²। আর বি এর মানটা কত? √8² + 3² + 5²। এটা কেন হবে না, রাইট? এটা কি ভেক্টর ফর্মেশনে আছে না? আপনি ভেক্টর ফর্মেশনে তো আপনার কি করা লাগতেছে? ভেক্টর বিয়োগ করা লাগতেছে না? আপনি এই দুটো কি একই কোণ মানে সরল রেখা বরাবর আছে? একই সরল রেখা আছে? আমরা যখন না, এটা তো একই সরল রেখায় নাই। এটা কেউ আছে সবগুলো কি আলাদা আলাদা ভাবে আছে না? ত্রিমাত্রিক ভাবে আছে না? কথা বুঝছেন? তখন আপনাকে প্রত্যেকটা মাত্রায় আলাদা আলাদা ভাবে ডিফারেন্সটা বের করা লাগবে। আপনি যখন এই ফর্মুলাগুলো আপনি কখন ইউজ করতে? সরাসরি একই রেখা বরাবর যাচ্ছে তখন। এখান থেকে সরাসরি একই রেখা বরাবর যাচ্ছে তো আমরা এই ম্যাথটা যেভাবে করব সেটা হচ্ছে খুব সিম্পল। আমরা করব ম্যাথটা এভাবে যে ফার্স্টে আমরা ডেল ভি নির্ণয় করব। ডেল ভি মানে কত? ভি মাইনাস ইউ, রাইট? ভিটা হচ্ছে কত? এটাই প্লাস 3j মাইনাস 5k মাইনাস অফ 4i মাইনাস 3k। 8 থেকে 4i গেলে কত হয়? 4i দাঁড়াও 3 এখানে কি থাকে? 3j না? 3j মাইনাস 5j তাহলে কত হয়? মাইনাস 2j মাইনাস 5k প্লাস 3k তাহলে মাইনাস 2k। আমি ডেল বিটা পেয়ে গেছি। তাহলে আমার এটা কত? ডেল বি ডিভাইড বাই টি না? কত পাবো আমরা সেখান থেকে? 4i মাইনাস 2j মাইনাস 2k না? এখন যদি আমি এটা এই ডেল বি হ্যাঁ যদি মান হবে না
একটা সেকেন্ড। এইভাবে আনতে হবে এখন এখন আমি কি অ্যাক্সেলারেশনটা বের করে ফেলছি, রাইট? এখন অ্যাক্সেলারেশনটাকে আপনি দেখেন, এক্স অ্যাক্সিসে অ্যাক্সেলারেশন, ওয়াই অ্যাক্সিসে অ্যাক্সেলারেশন, জেড অ্যাক্সিসে অ্যাক্সেলারেশন, এটা কি সেম? না, ডিফারেন্স আসছে না? বাট আপনি যখন এটাকে কি করে নিয়েছেন, মডুলাস ধরে বিয়োগ করে করছিলেন, তখন কিন্তু আপনি সবগুলাকে কি ধরে ফেলছিলেন, একই ধরে ফেলছিলেন। তাহলে কেন ওইভাবে হবে না, কেন এইভাবে হবে, এখন বুঝতে পারছি। যদি কোথাও কখনো ভেক্টর জিনিসটা থাকে, সবটাকে সবসময় মাথায় রাখতে হবে, সেটা ভেক্টর যোগ করতে হবে। আপনি সেটা নরমাল যোগ বিয়োগ করলে হবে না। আর ভেক্টর যোগ মানে কি, সেখানে আপনার থিটার একটা কাহিনী আছে, এখানে থিটা আপনার আনাই লাগে।